নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। হিমঘরে আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য সরকার। 31শে ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে 30শে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ ছিল। হিমঘরগুলিতে আলু মজুদ থাকায় মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। 30শে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ, 31শে ডিসেম্বরের মধ্যে খালি করার নির্দেশ। এর আগে 30শে নভেম্বরের মধ্যেই নির্দেশ দেওয়া হয়েছিল। হিমঘরে আলু সংরক্ষণের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। 31শে ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ। এর আগে যেমনটা বলছিলাম, 30শে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ দেওয়া হয়, সেই বৃদ্ধি করা হলো সেই মেয়াদ। রাজ্য সরকার এবার 31শে ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ দিল। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এই 30শে নভেম্বরের বদলে 31শে ডিসেম্বর মেয়াদ বৃদ্ধি হলো এই সময়কালের, কেন, কি জানা যাচ্ছে, রাজ্য সরকারের বক্তব্য কি? দেখো মধুবন্তী, যেটা হচ্ছে যে রাজ্যের হিমঘরগুলিতে রাজ্য সরকারের যে নির্দেশিকা ছিল 30শে নভেম্বরের মধ্যে সমস্ত হিমঘর থেকে আলু নিকাশি করে হিমঘরগুলি খালি করতে হবে সমস্ত হিমঘর থেকে। কিন্তু 30শে নভেম্বরের পরেও যেটা দেখা গেল যে 9 থেকে 10% রাজ্যের হিমঘরগুলিতে আলু মজুদ রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল রাজ্য সরকারের তরফ থেকে ফের আরো একটি নির্দেশিকা জারি করা হয়। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 31শে ডিসেম্বর লাস্ট ডেট, আলু পুরোপুরি হিমঘর থেকে খালি করতে হবে, নিকাশি করতে হবে, এই নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি এই যে 1 মাস সময়সীমা বাড়ানো হয়েছে, তার জন্য অতিরিক্ত 18 টাকা 66 পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এবং এই যে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত বা রাজ্য সরকারের যে নির্দেশিকা, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যে আলু মজুদ রয়েছে রাজ্যের হিমঘরগুলিতে 9 থেকে 10%, যেটা ব্যবসায়িক সূত্রে জানতে পারা গিয়েছে, এই 1 মাসের সময়সীমার মধ্যে আদৌ এই 9 থেকে 10% আলু খালি করা সম্ভব হয় কিনা, সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্নের বিষয় রয়েছে। এখন দেখা যাক রাজ্য সরকারের যে নির্দেশিকা, সেই নির্দেশিকার পালনের পর সেই আলু সংরক্ষণ যে মজুদ রয়েছে তা খালি করা সম্ভব হয় কিনা। পাশাপাশি মধুবন্তী, তোমাকে জানিয়ে রাখি, যেহেতু প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে রাজ্য সরকারের যেহেতু বিভিন্ন জায়গায় আলুগুলিকে আটকে দেওয়া হচ্ছে, সেই আলু গাড়ি যদি বর্ডার যদি খুলে না দেওয়া হয়, তাহলে কিন্তু কর্মবিরতির পথে যাবেন ব্যবসায়ী সমিতি, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। স্বাভাবিকভাবেই আগামীকাল থেকে যে ধর্মঘটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই ধর্মঘটে যদি সামিল হয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তাহলে কিন্তু হিমঘর থেকে কোনো আলু বের হবে না। সেক্ষেত্রে এই যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, রাজ্য সরকার যদি বিষয়টা না মেনে নেয়, তাহলে কর্মবিরতি প্রত্যাহার করবে। রাজ্য সরকার যদি মেনে নেয়, তাহলে সেক্ষেত্রে তারা কর্মবিরতি প্রত্যাহার করবে, না মানলে কর্মবিরতি চালিয়ে যাবে। এই যে একটা টানাপোড়েন, এই যে একটা বিষয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে 31শে ডিসেম্বরের সময়সীমা একদিকে, অন্যদিকে কর্মবিরতির হুঙ্কার দিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এখন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়, যে যেখানে ব্যবসায়ী সমিতি যে অভিযোগ করছেন যে বিভিন্ন সীমান্তে আলু গাড়ি আটকে দেওয়া হচ্ছে, ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না, সেই জায়গায় তারা হয়রানির শিকার হচ্ছে, তারা সমস্যায় পড়ছেন। সেই বর্ডার না খুললে তারা আন্দোলন চালিয়ে যাবেন, কর্মবিরতি করবেন আগামীকাল থেকে। তাহলে কর্মবিরতি চললে তাহলে হিমঘর থেকে আলু বের হবে না। সেক্ষেত্রে আরো সংরক্ষণের যে পরিসংখ্যান বা সংরক্ষণের যে রয়েছে, সেটা কিন্তু আরো বাড়তে পারে। সেই জায়গা থেকে এখন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়, সেই দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে আবার 31শে ডিসেম্বরের মধ্যেই হিমঘর থেকে আলু খালি করতে হবে, সেই নির্দেশিকা রয়েছে। এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সমস্ত মহল। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ কর্মবিরতি হলে সংরক্ষণের মেয়াদ যে বৃদ্ধি করেছে সরকার, সেটা কাজে দেবে। হিমঘর খালি করার সময়সীমা বৃদ্ধি 31শে ডিসেম্বর পর্যন্ত। যেমনটা বলছিলাম, মঙ্গলবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে। বিভিন্ন সীমান্তে আলুর গাড়ি আটকানোর অভিযোগ। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদেই ধর্মঘটের হুঁশিয়ারি। আটকে রাখা সমস্ত গাড়ি ছাড়ার দাবি ব্যবসায়ীদের। আটকে রাখা যে সমস্ত গাড়ি, তাদের ছাড়তে হবে। ভিন রাজ্যে আলু পাঠাতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে, এবং ধর্মঘটের পথে হাঁটার সিদ্ধান্ত আলু ব্যবসায়ী সমিতির। আলু ব্যবসায়ীরা কি বলছেন শোনাবো। হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি আমাদের মিটিংয়ের যেটা সিদ্ধান্ত হলো,
বহির্রাজ্যে আলু যাওয়াটা এখনো স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত সমস্ত বর্ডারগুলোকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্নভাবে পুলিশ কোথাও কোথাও গাড়ি আটকে ড্রাইভারকে কেস দিয়ে চালান করে দিচ্ছে। ঠিক এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কোথাও আলু সরবরাহ করব না, আলু সরবরাহের কাজ বন্ধ থাকবে। অর্থাৎ সোমবার রাত্রি থেকে সারা রাজ্যে কোথাও হিমঘর থেকে আলু নামবে না। আমাদের যৌথভাবে এই সিদ্ধান্তই একই হয়েছে। চোখ রাখবো পরের খবরে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা। সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যাও। আমদানি রপ্তানি বন্ধের মুখে। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানি একেবারে বন্ধের মুখে। ফলে সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই জায়গা থেকে মিলছে না ট্যুরিস্ট ভিসা, যার ফলে কিন্তু আমদানি রপ্তানিতে প্রভাব পড়েছে এবং অনেকটাই সীমান্ত যে এলাকা, সেখানে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব পড়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্যই কিন্তু বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা। সীমান্তে কমেছে তাই পর্যটকদের সংখ্যা। একই সঙ্গে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এবং এরপর থেকেই ধীরে ধীরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি এবং যার প্রভাব কিন্তু এই দিকের সীমান্তেও পড়ছে। এবং ট্যুরিস্ট ভিসা যেমন বন্ধ রয়েছে, পর্যটকদের সংখ্যা যেমন সীমান্তে কমেছে, আমদানি রপ্তানিতেও এর প্রভাব পড়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বাংলাদেশের পরিস্থিতির কারণে এই জায়গাতে গিয়ে সীমান্তে যে আমদানি রপ্তানি বন্ধের মুখে প্রায়, কি পরিস্থিতি? দেখো, তুমি জানো উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত, যেটা এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর, যেখানে পণ্যবাহী ট্রাক 400 থেকে 450 ট্রাক প্রতিদিন যাতায়াত করতো রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন সামগ্রিক নিয়ে ওপর বাংলাদেশ যেত। কিন্তু সাম্প্রতিককালে যে চিন্ময়বাবু গ্রেপ্তারের দাবিতে, নিষ্পত্তির দাবিতে বাংলাদেশের রাজ যেভাবে বারবার দেখেছে গোটা দেশ উত্তাল হয়েছে, তার আজ কিন্তু এইবার সীমান্ত বাণিজ্য পড়তে শুরু করলো। ইতিমধ্যে এদিকে ডলারের দাম ওদিকে কমতে শুরু করেছে, অন্যদিকে সেদেশের সরকার একটা পর্যটকদের কোনো ভিসা দিচ্ছে না, আর তা ভিসা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে সীমান্ত বাণিজ্য এখন প্রতিদিন প্রায় 100 থেকে 150 ট্রাক যাচ্ছে এবং হাতে গোনা নগণ্য কিছু পর্যটক কিন্তু ওই দেশ থেকে আসছে, যাদের আগে থাকতে ভিসা দেওয়া হয়েছিল। কিন্তু নতুন করে কোনো ভিসা না দেওয়ার ফলে একদিকে পর্যটকরা যেমন আসতে মানে কমে গেছে, অন্যদিকে যারা বিভিন্ন সময় এদেশে আসেন, একদিকে চিকিৎসা, অন্যদিকে বিভিন্ন ঘুরতে যখন ভারতবর্ষে আসেন, সেটা কিন্তু বন্ধ হয়েছে। দুই দিকে তিনটে কারণ উঠে আসছে। সেদেশের রেভিনিউ পড়েছে, অন্যদিকে টাকার অঙ্ক বাড়তে শুরু করেছে। অর্থাৎ সেদেশের রেভিনিউ যত বাড়তে শুরু করেছে, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপাতত সঞ্জিত, ধন্যবাদ তোমাকে। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। পুলিশের নজরে এবার সেলিম মাতব্বরের মোবাইল ফোন নম্বর দিয়ে কল ডিটেলস খতিয়ে দেখছে পুলিশ। কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো, কার হাত ধরে ভারতে প্রবেশ, এই সমস্ত তথ্য জানতেই সেলিমের ফোনে প্রধান নজর পুলিশের। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। রিয়া, কি খবর রয়েছে পুলিশ সূত্রে? দেখো, তুমি জানিয়ে রাখবো যে গতকাল যে বাংলাদেশি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, পাকশির থানা তাকে গ্রেপ্তার করেছে। তাকে ইতিমধ্যেই 8ই ডিসেম্বর অব্দি নিজেদের হেফাজতে পেয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যেই। এবং তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি কিন্তু তার মোবাইল ফোনটা কিন্তু প্রধান হাতিয়ার পুলিশের কাছে, কারণ তার মোবাইল থেকে ইতিমধ্যেই সিডিআর পার করার কাজ শুরু করেছে পুলিশ। কিন্তু তার মোবাইল ফোনটি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মোবাইলের সূত্র ধরেই কিন্তু পুলিশ জানতে চাইছে কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে, কেনই বা সে কলকাতায় এসেছিল, কেন 2 বছর ধরে কলকাতায় এসেছিল, এই পুরো বিষয়টা কিন্তু মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশ জানতে চাইছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মোবাইল নাম্বার দিয়ে সিডিআর চেক করা হচ্ছে। কিন্তু সিডিআর চেক করলেও বা মোবাইল নাম্বার পেলেও মোবাইলটি কিন্তু এখনো পাওয়া যায়নি। যেই হোটেলে কেয়ারটেকারের কাজ করতো এই সেলিম মাতব্বর, সেই হোটেলেই কিন্তু যেই রুমে সে থাকতো, সেই রুমটা কিন্তু চিরুনি তল্লাশি করার আজকে কথা রয়েছে। কিছুক্ষণ পরেই পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছাবে এবং সেখান থেকে আরো একবার তল্লাশি করে দেখার চেষ্টা করবে যে মোবাইল ফোনটি সেখান থেকে উদ্ধার করা যায় কিনা।
যদি মোবাইল ফোনটি উদ্ধার করা না যায় সেক্ষেত্রে আর কোনো সূত্র রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু পুলিশ এবার খতিয়ে দেখবে। এবং পাশাপাশি এই যে জাল পাসপোর্ট করা হয়েছিল, জাল পাসপোর্ট কার হাত ধরে করা হয়েছিল, কেই বা মদত করেছিল, সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। মহেশতলায় এসবিআই ব্যাংকে চুরির ঘটনায় গ্রেফতার গ্রুপ ডি কর্মী। 25শে নভেম্বর এসবিআই ব্যাংকে লুট ও চুরির ঘটনায় কিনারা করল পুলিশ। গ্রুপ ডি কর্মী ও তাঁর স্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সব টাকা ও গয়না। 25শে নভেম্বর এসবিআই ব্যাংকে লুট ও চুরির ঘটনার কিনারা করল পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো, গত 25শে নভেম্বর মহেশতলা যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে চুরির ঘটনা ঘটে, সেই চুরির ঘটনার কিনারা করলো ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এবং সেই দিনই কিন্তু যিনি ডিআইজি প্রেসিডেন্ট ছিলেন আকাশ মাকারিয়া, তিনি যেটা জানিয়েছিলেন যে এই কেসে কিন্তু কোনো রকম তালা ভাঙা হয়নি, সেক্ষেত্রে সমস্ত চাবি খুলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল, পুলিশের পক্ষ থেকে এমন জানানো হয়েছিল। এবং তারপরেই কিন্তু ডায়মন্ড হারবার জেলা পুলিশ তদন্তে নামে। এবং তোমায় জানিয়ে রাখবো, এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির ঘটনা ঘটেছিল, সেই ব্যাংকে কিন্তু সিসিটিভি ফুটেজ পুলিশ পায়নি, সেক্ষেত্রে যে হার্ড ডিস্ক বা ডিভিআর কিন্তু যারা অভিযুক্তরা ছিলেন তারা নিয়ে চলে গেছিলেন। এবং নিচে ছিল একটি এইচডিএফসি ব্যাংকের এটিএম, সেই ব্যাংকের যে এটিএম এর যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে কিন্তু হাতিয়ার করে পুলিশ। এবং সেই ফুটেজে দেখা যায় ওই যে ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কিন্তু একজন গ্রুপ ডির কর্মী এবং তার স্ত্রীকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু পুলিশ তদন্তে নেমে একেবারে এই যে 2 জন গ্রুপ ডি এর কর্মী এবং তার স্ত্রী, অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত আরিফ হোসেন এবং তার স্ত্রী এবং আরিফ হোসেনের শালা। একদমই, ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। নজর রাখবো পরের খবরে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিরুদ্ধে বড় হুঙ্কার ট্রাম্পের। ডলারকে এড়িয়ে অন্য কোনো মুদ্রাকে সামনে আনতে চাইলে ভুগতে হবে শাস্তি। ডলারকে এড়াবার যে কোনো প্রচেষ্টা রুখবে আমেরিকা। হুঙ্কার ট্রাম্পের। ডলারকে এড়াতে চাইলে আমেরিকায় রফতানির জন্য দিতে হবে 100% শুল্ক, এমনটাই ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা। হ্যালো। হ্যাঁ আশিস দা। হ্যাঁ, বলছি ট্রাম্প যে সমাজ মাধ্যমে যে মন্তব্য করেছেন, এটা অত্যন্ত গুরুতর একটি বিষয় এবং ভারত সহ সমস্ত তৃতীয় বিশ্বের অর্থনীতির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হচ্ছে এই রকম যে ব্রিক্স গোষ্ঠী, যার মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এবং তাদের সহযোগী হিসেবে আরো অনেকগুলো দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই গোষ্ঠীর মধ্যে। তারা কিছুদিন ধরেই চিন্তা করছিল যে ডলারের পরিবর্তে ব্রিক্সের, অর্থাৎ এই দেশের গোষ্ঠীগুলোর একটি সাধারণ মুদ্রা প্রচলন করা যায় কিনা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করবার জন্য। এটাকে অনেকে ব্রিক্স ডলার হিসেবেও অভিহিত করে। এই ডলার বা ব্রিক্স ডলার যদি চালু হয়, তাহলে মার্কিন যে ডলার, তাকে এড়িয়ে ব্যবসা বাণিজ্য করা সম্ভব এই দেশগুলোর নিজেদের মধ্যে। এক্ষেত্রে মার্কিন ডলারের প্রয়োজন না থাকলে মার্কিন ডলারের গুরুত্ব আন্তর্জাতিক বাণিজ্যে কমে যাবে। আমরা এখন জানি যে মার্কিন ডলারই হচ্ছে সমস্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের জন্য মূল মুদ্রা মাধ্যম। ডলারের ভিত্তিতেই হিসেব করা হয় কোনো জিনিসের দাম কত, তার উপরে কত ট্যাক্স বা শুল্ক চাপবে, কত দামে আমদানি করা হবে, কত দামে রপ্তানি করা হবে, এই সমস্তই হিসেব করা হয় ডলারের ভিত্তিতে। এখন এই ডলারের ভিত্তিতে এই হিসেব করার ক্ষেত্রে কতগুলো অসুবিধে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো এবং পৃথিবীর অন্যান্য নানা দেশ ভুগছে। সেই অসুবিধেগুলোর মধ্যে একটা হচ্ছে, ডলারকে নিয়ে কাজ করতে গেলে ডলারের দাম যদি বেড়ে যায়, তাহলে দেশের যে মুদ্রা, তার দাম ক্রমাগত পড়তে থাকে। যেমন আমরা ইদানিং কালে দেখছি যে ভারতীয় টাকার
ক্রমাগত দাম পড়ছে এবং ডলারের দাম বেড়ে যাচ্ছে। এই যে ডলারের দাম বেড়ে যাওয়া, সেটা জন্য দায় কিন্তু ভারতের নয়, সেটা অন্য নানান কারণে সেই ঘটনা ঘটে। তার মধ্যে ডলার নিয়ে ফাটকা বাণিজ্য, আন্তর্জাতিক ক্ষেত্রে ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়া ইত্যাদি নানান কারণ থাকতে পারে। মার্কিন দেশে যদি সুদ বাড়ে, তাহলে অন্যান্য দেশ থেকে ডলার তুলে নিয়ে গিয়ে মার্কিন দেশে বিনিয়োগ করা ইত্যাদি নানান কারণে ডলারের দাম মাঝে মাঝে বেড়ে যায় এবং বাড়তেই থাকছে। গত কয়েক দশকের অভিজ্ঞতা যদি আমরা দেখি, যে টাকার দাম প্রায় অর্ধেক হয়ে গেছে ডলারের তুলনায়। এখন টাকার দাম 84-85, মানে প্রতি ডলারে 84-85 টাকা গুনতে হচ্ছে, কিন্তু সেটা কয়েক দশক আগেও এর অর্ধেক ছিল। সুতরাং ডলারের ভিত্তিতে বাণিজ্য করলে যে অন্যান্য দেশের অর্থনীতিগুলো মার খাচ্ছে, এই চিন্তার ভিত্তিতেই ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো একটি নিজেদের মধ্যে বাণিজ্যের জন্য নতুন মুদ্রার কথা চিন্তা করতে শুরু করেছে। এখন ট্রাম্প, যিনি রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছেন মার্কিন দেশে এবং কয়েক সপ্তাহ পরে তিনি দায়িত্ব নেবেন, তিনি বলেছেন যে ডলারকে এড়াবার যে কোনো চেষ্টা হলে তারা কড়া শুল্ক নীতি নেবেন। কি সেই শুল্ক নীতি? ট্রাম্পের কথা অনুযায়ী যে এই দেশগুলো থেকে মার্কিন দেশে রপ্তানি করতে গেলে 100% শুল্ক চাপানো হবে। অর্থাৎ কোনো পণ্যের দাম যদি 10 টাকা হয়, তার উপরে আরো 10 টাকা শুল্ক চাপানো হবে এবং 20 টাকা দাম হয়ে যাবে। সেক্ষেত্রে রপ্তানি করাটা খুব অসুবিধাজনক হয়ে যাবে, কেননা অত দামে রপ্তানি করাটা প্রায় অসম্ভব। সুতরাং তারা রপ্তানি করতে পারবেন না, তাদের মাল তাদের নিজেদের দেশেই পড়ে থাকবে এবং ওই দেশগুলো ভুগবে। এটাই হচ্ছে ট্রাম্পের হুমকির মূল কথাটা। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই হুমকি মেনে ব্রিক্স দেশগুলো পিছিয়ে যাবে, না তারা তাদের নিজেদের যে চিন্তা ভাবনা সেই অনুযায়ী এগিয়ে যাবে? আমরা দেখেছি যে ইতিমধ্যেই অনেকগুলো দেশ তারা ডলারকে এড়িয়ে ব্যবসা বাণিজ্য করবার জন্য নানান উদ্যোগ নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ভারতের ক্ষেত্রে টাকার ভিত্তিতে বাণিজ্য করা যায় কিনা, এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় গত কয়েক বছর ধরে, এবং একটি বিশেষ অ্যাকাউন্ট বিভিন্ন দেশের ব্যাংক এবং ভারতের ব্যাংকের মধ্যে বিশেষ অ্যাকাউন্ট খোলবার একটা উদ্যোগ নেওয়া হয়। সেই বিশেষ অ্যাকাউন্টের নামটা হচ্ছে বস্ত্র অ্যাকাউন্ট। এই বস্ত্র অ্যাকাউন্ট খুলে, ধরা যাক আমরা ব্রিটেনের সাথে ব্যবসা করছি, তারা পাউন্ডে দেবে, আমরা টাকায় দেব, এইরকম একটা ব্যবস্থা। সেই ব্যবস্থায় 2023 সালে যেটা জানা গিয়েছিল যে প্রায় 22-23টা দেশ এরকম বস্ত্র অ্যাকাউন্ট খুলেছে এবং টাকা এবং তাদের দেশের যে মুদ্রা তার মধ্যেই ব্যবসা বাণিজ্য করার কিছুটা করে ব্যবস্থা হচ্ছে। সুতরাং এটা ভারতীয় জাতীয় অর্থনীতির পক্ষে খুব গুরুত্বপূর্ণ যে ডলারের দাম হুড়মুড় করে বাড়তে থাকবে এবং ভারতীয় মুদ্রা ভুগবে, ভারতীয় মুদ্রার দাম কমতে থাকবে, এর থেকে বেরোবার একটা রাস্তা বার করার। এখন ট্রাম্পের হুঙ্কার আসবার পরে যারা রপ্তানি করে মার্কিন দেশে, তারা নিশ্চয়ই 5 বার ভাববে যে ব্যাপারটা কিরকম হবে। কিন্তু ভারতের জাতীয় অর্থনীতির পক্ষে কেবলমাত্র ডলারের উপর নির্ভরশীল হয়ে থাকাটা কোনো কাজের কথা নয়, এটা প্রায় সবাই মনে করছে। এখন দেখার যে পরিস্থিতি কোন দিকে যায়। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। মহারাষ্ট্রের পরিস্থিতির দিকে নজর রাখবো। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে ধোঁয়াশা জারি। মুরলীধর মহালার ওপর উঠে আসছে রবীন্দ্র চবনের নাম। দিল্লিতে বিজেপি হাইকমান্ডের সঙ্গে দেখা করেন চবন এবং প্রবল দ্বন্দ্বে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সব মিলিয়ে মহারাষ্ট্রে সরকার নিয়ে যে জট, সেই জট কিন্তু কাটেনি এখনো পর্যন্ত। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে ধোঁয়াশা জারি রয়েছে।
মুরলীধর মহালের পর উঠে আসছে রবীন্দ্র চবনের নাম। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, সেক্ষেত্রে এই জট কাটার জায়গা তাহলে কোথায়, কোন জায়গায় গোটা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে? না, এখনো প্রথম থেকে যেটা মনে হচ্ছিল যে মূল লড়াইটা বোধহয় মহাজোটের অন্দরে বিভিন্ন শরিকের সঙ্গে, কিন্তু এখন দেখা যাচ্ছে শরিক নয়, মহাজোটির সবচেয়ে বড় যে দল, যারা সব থেকে বেশি আসন পেয়েছে, 132টি আসন পেয়েছে যে বিজেপি, সেই বিজেপির অন্দরের কুন্দলটাই ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আগামী 5 তারিখে মোদি শিবাজি পার্কে শপথ বাক্য পাঠ করাবেন নতুন সরকারকে, মহাজোটি সরকারকে। এই মর্মে রাজ্য বিজেপি অর্থাৎ মহারাষ্ট্র বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে গতকাল। তো কিন্তু মজার ব্যাপার, একটা প্রধানমন্ত্রীকে নিয়ে কর্মসূচি এখন পর্যন্ত সরকারিভাবে ঘোষণা না হলেও সরকারি দল, শাসক দল, তারা এটা ঘোষণা করছে, কিন্তু কে মুখ্যমন্ত্রী সেটা বলতে পারছেন না। যেহেতু দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হবেন এটা মোটামুটি ধরে নেওয়া হয়েছিল গত 2-3 দিন ধরে, এখন আবার উঠে আসছে আরো 2টি নাম। তারা হচ্ছেন মুরলীধর মোহন এবং যিনি পুনের সাংসদও বটে, আর রবীন্দ্র চবনের নাম। তারা দিল্লিতে ইতিমধ্যে দরবার করতে শুরু করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে বিজেপির অন্দরেই একটা কোন্দল দেখা দিয়েছে যে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হোক, এইটা নিয়ে কিন্তু ততটা বিরোধ নেই যতটা বিরোধ রয়েছে বিজেপির অন্দরে যে কে সেই মুখ্যমন্ত্রী হবে। অর্থাৎ দেবেন্দ্র ফডনবিস এবং একনাথ শিন্দে, পরবর্তীকালে অজিত পাওয়ার, এই 3 জনে মিলেই যে মহাজোটি করে তারা যে যৌথভাবে লড়াই করলো এবং তাতে এই অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি, সেই সাফল্যের যে অন্যতম কারিগর, খুব স্বাভাবিকভাবে তিনি মুখ্যমন্ত্রী হবেন এটা ধরে নেওয়া হয়েছিল। কারণ তিনি দলের প্রতি তার আনুগত্য দেখিয়েছেন এর আগে, যখন উনি ছিলেন প্রথমে বিজেপি যখন সরকার ছিল তখন শিবসেনার সঙ্গে, তখন তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে যখন একনাথ শিন্দে উদ্ধব ঠাকরের মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে আলাদা করে দল করলেন এবং আলাদা করে সরকার করলেন, তখন এই দেবেন্দ্র ফডনবিস দলের নির্দেশে মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী, মানে সেই অর্থে বলতে গেলে ডিমোশন, সে অবনমন, সেটা মেনে নিয়েছিলেন। অথচ তিনি নির্বাচনেও সাফল্য পেলেন। তারপরে বিজেপির ভেতরে গোষ্ঠীকন্দল এমন জায়গায় পৌঁছেছে যে তাকে আর মুখ্যমন্ত্রী করতে চাইছে না কোনো একটা অংশ, এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এবং অমিত শাহ আমরা জানি বিশেষ করে এই ক্ষেত্রে কি ভূমিকা নেন তার উপর নির্ভর করছে। এখন 5 তারিখে ঘোষণা ঠিক হয়েছে, ঠিক কথা, সরকারিভাবে এখনো কোনো ঘোষণা হয়নি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে গেছে যে 5 তারিখে হবে কিনা, আর হলে কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দেবেন। এবং যদি দেবেন্দ্র ফডনবিস না হয় তাহলে সে বিজেপির পক্ষেও এই সংগঠন বা এই ধরে রাখাটা কতটা সম্ভব হবে এটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেল। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ডোমকল থানায় কর্মরত, ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়েও সহবাসের অভিযোগ। মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাসের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। রফিকুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কথা বলবো তার সঙ্গে। রফিকুল, কি খবর রয়েছে? সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে এবার অভিযোগ উঠল মুর্শিদাবাদের ডোমকলে। সেখানে অভিযোগ উঠছে যে এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং তাছাড়াও কিন্তু সেই মহিলার একটি অশ্লীল ফটোর যে ফটো অর্থাৎ ছবি দেখিয়ে তাকে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকমের ভাবে কিন্তু তার সাথে সহবাস করা হয় এবং একাধিকবার কয়েক বছর ধরে তার সঙ্গে এই সহবাস করা হয় বলে অভিযোগ ওঠে। তারপরেই কিন্তু ওই মহিলা কিন্তু থানায় একটি অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তাকে অর্থাৎ ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে খুঁজছে এবং এই সিভিক ভলেন্টিয়ার ইতিমধ্যেই পলাতক এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবার মানুষের প্রশ্ন অর্থাৎ সমাজের যে প্রশ্ন সেটা যে যাদের প্রতি ভরসা করে সাধারণ মানুষ চলাফেরা করে রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায়, সেই রক্ষকে যদি ভক্ষক অর্থাৎ পুলিশের
সাথেই কিন্তু সবসময় থাকে সিভিক ভলেন্টিয়াররা, আর সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবার সহবাসে। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের এই ঘটনায় কিন্তু সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধেও আঙ্গুল তুলছে, কেননা এই যে সিভিক ভলেন্টিয়ার কিন্তু সাধারণত ডোমকলের একটি থানায় কর্তব্যরত। ফলে এই যে সিভিক ভলেন্টিয়ার যে কর্মের সঙ্গে যুক্ত, এই কুকর্মের কথা কি সত্যি আদৌ কি জানতেন না পুলিশ প্রশাসন, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। যদিও ওই মহিলা অর্থাৎ অভিযুক্ত মহিলার দাবি যে এর আগেও কিন্তু পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা তিনি পেয়েছিলেন না। পাশাপাশি তিনি এসডিপিও কে জানাতেই অর্থাৎ লিখিত অভিযোগ দায়ের করতেই কিন্তু নড়ে চড়ে বসে ডোমকল থানার পুলিশ প্রশাসন এবং ওই ব্যক্তির খোঁজে কিন্তু তার বাড়িতে গেলে তিনি পলাতক বলে আপাতত জানা গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছেন তার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা যায়নি এবং একাধিকবার আমরাও ফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন সুইচ অফ দেখা গিয়েছে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। কিন্তু অন্যদিকে তার স্ত্রী কিন্তু জানিয়েছেন যে ওই ব্যক্তি দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু এই কুকর্মের সঙ্গে যুক্ত, একাধিকবার তার পরিবারকে এবং সমাজ ব্যবস্থাকে জানিয়ে কোনো রকম তার পরিবর্তন আনা হয়নি। ফলে কার্যত যে ওই সিভিক ভলেন্টিয়ার এই ধরনের তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। ফলে কথা বললাম আমাদের প্রতিনিধি রকিবুল ইসলামের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। মুর্শিদাবাদে 9 দিন ধরে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ 9 দিন আগে ফজব আলীকে ফোন করে বন্ধুরা এবং তাকে ডেকে নিয়ে যায়, খুন করা হয়েছে এমনটাই অভিযোগ তাদের। তদন্তে হরিহরপাড়া থানার পুলিশ। কল্যাণ চন্দ্র আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে কল্যাণ? যে ওই ব্যক্তি অর্থাৎ ফজব আলী নামে ব্যবসায়ী 9 দিন ধরে নিখোঁজ ছিল এবং তার মৃতদেহ আজকে বাড়িতে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় পাওয়া যায়। তবে এখনই বলা যাচ্ছে না যে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে কিনা, কারণ হচ্ছে যে তার পচা গলা দেহ উদ্ধার হয়েছে। সুতরাং ময়নাতদন্তের পরেই আসল ঘটনা জানা যাবে বলে জানাচ্ছে পুলিশ। যদিও পরিবারের দাবি যে ওই ব্যক্তি বহরমপুর। একটু তোমাকে বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। পরিবারের অভিযোগ 9 দিন আগে ফজব আলীকে ফোন করে বন্ধুরা ডাকে এবং তারপর তাকে খুন করা হয়েছে এমনটাই পরিবারের অভিযোগ। মুর্শিদাবাদে 9 দিন ধরেই নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি, তার দেহ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি এই সংক্রান্ত যা তথ্য দেওয়ার ছিল জানালেন। সেখানে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের অভিযোগ বন্ধুরাই তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে কালী পুজোর প্রসাদ নেওয়ার সময় বিবাদ, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মুর্শিদাবাদের শক্তিপুর থানার রামনগর ঘোষপাড়া এলাকার ঘটনা। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এই ঘটনা সম্পর্কে কি জানতে পারছো, পুলিশ কি বলছে? দেখো মধুমন্তী, পুলিশের চেয়েও পরিবারের দাবি যে কালী পুজোর প্রসাদ খাচ্ছিল কালকে এবং গ্রামের একটি কালী পুজো ছিল। সেই প্রসাদ খাওয়ার সময় হঠাৎ করে জল পড়ে যায় এক ব্যক্তির গায়ে। এরপরে কিন্তু রামনগর ঘোষপাড়া এলাকার ক্ষুদিরাম ঘোষ তাকে ব্যাপক মারধর করা হয় এবং সেই বাড়ি থেকে রাস্তায় টেনে এনে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এলাকার মানুষ ছুটে এসে ক্ষুদিরাম ঘোষকে স্থানীয় শক্তিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ওই নিহত পরিবার এবং তার ছেলে যারা দাবি করছেন যে ছোট্ট একটি কারণের জন্য এভাবে পিটিয়ে হত্যা করা হলো ক্ষুদিরাম ঘোষকে। ঘটনার তদন্ত তারা যেমন চান, তেমনি যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি চান। এই ঘটনায় 8-10 জন যারা এলাকার লোক ছিলেন তারাই মারধর করেছে বলে অভিযোগ। তবে আর একটা বিষয় জানা যাচ্ছে যে ক্ষুদিরাম ঘোষের বৌমা কিন্তু সেখানকার তৃণমূলের সদস্য এবং যারা মারধর করেছে তারা নাকি কংগ্রেস আশ্রিত, যার ফলে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা সেটাও যেমন খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি শুধুমাত্র একটিমাত্র কারণে অর্থাৎ গায়ে জল পড়ার কারণে যে তাকে মারধর করে খুন করা হয়েছে, তার পেছনে রাজনৈতিক কোনো কারণ বা অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে পরিবারের দাবি যে রাজনীতি এখন কিছু নেই, কারণ ভোট যখন গেছিল পঞ্চায়েত সে সময়ই
দুই দলের সঙ্গে অর্থাৎ দুই গোষ্ঠীর সঙ্গে মনোমালিন্য হলেও এখনো পর্যন্ত কিছু ছিল না। তবে এর পেছনে যে পুরনো রাগ ছিল কিনা সেটাই সবচেয়ে বড় বিষয়, বড় প্রশ্ন দাঁড়িয়েছে পরিবারের কাছে। যদিও কালী পুজোর ওই হীরা ঘোষের যে বাড়িতে কালী পুজো ছিল সেই কালী পুজোতে গিয়েছিলেন এই ক্ষুদিরাম ঘোষ, তার ছেলেও গেছিলেন। তার ছেলে কিছুক্ষণ চলে আসার পরেই তার বাবা ছিলেন, এবং বাবা যখন একা ছিলেন সেই সময় তাকে মারধর করা হয় এবং গায়ে জল পড়াকে কেন্দ্র করে ঘটনা বলে পরিবারের লোকও জানিয়েছে। তবে এর পেছনে আরো কোনো রহস্য রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখতে শক্তিপথ থানা পুলিশ। মধুমন্তী, ধন্যবাদ করলেন। কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রর সঙ্গে। চোপড়ার খবরে নজর রাখবো। চোপড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল। কোটি কোটি স্কলারশিপের টাকা প্রতারণার অভিযোগ তাজামুল হকের বিরুদ্ধে। পদক্ষেপের আর্জি জানিয়ে চিঠি সিআইডির। বিষয়টি স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। চোপড়া ব্লকের পঞ্চায়েতের এক্সিকিউটিভের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপ করার অভিযোগ উঠেছে। তাজামুল হক তার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে সিআইডিকে। বিষয়টি স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। কোটি কোটি টাকা স্কলারশিপের টাকা, সেই টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে এবং এই পঞ্চায়েতের এক্সিকিউটিভের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য সিআইডির কাছে আবেদনও জানানো হয়েছে, তাদের চিঠি দেওয়া হয়েছে। বিক্রমাদিত্য বিশ্বাস প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। বিক্রমাদিত্য, সিআইডির কাছে যে আবেদন করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, সিআইডি সূত্রে কিছু জানা যাচ্ছে? এবং পাশাপাশি জানতে চাইবো এই যে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান তারা স্বীকার করে নিয়েছেন, তারা স্বীকার করে ঠিক কি বলছেন, তাদের বক্তব্য কি? দেখো, এই ব্যাপারটাকে মধুমন্তী পঞ্চায়েতের যারা প্রধান আছেন মনসুর আলম এবং উপপ্রধান জিল্লুর রহমান দুজনের সাথেই আমাদের কথা হয়। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ রয়েছেন তাজিমুল হক, তার বিরুদ্ধে কোটি কোটি টাকা স্কলারশিপের প্রতারণার অভিযোগ রয়েছে এবং এই অভিযোগ কিন্তু তারা স্বীকার করেছেন এবং বিডিওর কাছে প্রধান একটি চিঠিও পেয়েছেন যে এই এবং তারা সমীর মন্ডল যে বিডিও তার কাছে চিঠিতে আশ্বাসও দিয়েছেন তার বিরুদ্ধে যত যে মামলা হচ্ছে বা যা সিআইডি পদক্ষেপ নেবে তাতে প্রধান এবং বাকি সবাই যারা আছেন তারা কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করবেন। এবং তোমাকে আরো বলে দিচ্ছি, এই ব্যাপারে কোনো রকম তারা ঝুঁকি নেননি এবং সেই কারণে এক্সিকিউটিভের যে ভদ্রলোক রয়েছেন তাজিমুল হক, তাকে সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং পঞ্চায়েত সচিবকে আপাতত সেই দায়িত্ব কিন্তু নেওয়ার কথা বলা হয়েছে। ক্যাব কেলেঙ্কারির হটস্পট হয়ে ওঠার পরে চোপড়া ব্লকের এই কেলেঙ্কারি কিন্তু আবার কিন্তু নতুনভাবে চালা দিল, অর্থাৎ চোপড়া কিন্তু সবসময় শিরোনামে উঠে আসছে বিভিন্ন কেলেঙ্কারিতে। এটা কিন্তু এলাকার মানুষের কাছে একটা লজ্জাজনক ব্যাপার হয়ে উঠছে। মধুমন্তী, ধন্যবাদ বিক্রমাদিত্য। কথা বললাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। সমবায় নির্বাচনকে ঘিরে নন্দীগ্রামের টাকাপুরায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, প্রাণে মেরে ফেলারও অভিযোগ রয়েছে, হুমকি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দীগ্রাম থানায় অভিযোগও দায়ের করে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে তাকে। তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। চোখ রাখবো পরের খবরে। মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত। এফবিআই ডিরেক্টর হিসেবে কাশ প্যাটেলের নাম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালে হাউস পার্লামেন্টারি সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের সদস্য ছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাশ প্যাটেলের নিয়োগের বিষয়ে জানিয়েছেন। এফবিআই ডিরেক্টর হিসেবে কাশ প্যাটেলের নাম ঘোষণা। ট্রাম্পের প্রথম মেয়াদেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই কাশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাশ প্যাটেল তাঁর এই নিয়োগের বিষয়ে তিনি জানান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি
জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা। হ্যাঁ, ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল, তিনি, তার বাবা প্রথম গিয়েছিলেন, উনি সেই অর্থে দ্বিতীয় প্রজন্মের। তিনি এর আগে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখনও কিছু উচ্চ পর্যায়ে, সরকারি পর্যায়ে তিনি ছিলেন। তারপর তিনি, এখন তাকে নিযুক্ত করা হচ্ছেন, ট্রাম্প তাকে বেছে নিয়েছেন FBI এর অন্যতম পরিচালক হিসেবে। মার্কিন গোয়েন্দা সংস্থা, সরকারি গোয়েন্দা সংস্থা, তো তার মাথায় তিনি থাকবেন। তিনি ইতিমধ্যে একাধিক বিষয় নিয়ে বই লিখেও খুব জনপ্রিয় এবং বিতর্কিত হয়েছিলেন যখন বাইডেন জামানাতে। তো সেই রকম একজন ব্যক্তি, তিনি ভারতীয় বংশোদ্ভূত, এই প্রথম FBI গিয়ে পরিচালনা ভার পেতে চলেছেন কাশ প্যাটেল। তার এই নতুন পদ পাওয়াটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কারণেই যে এর আগে FBI এর পরিচালনার ভার কোনো ভারতীয় বংশোদ্ভূত হাতে যায়নি। সেই অর্থে এটা একটা মানে কি বলবো, নজিরবিহীন ঘটনা ঘটে। কারণ আমরা জানি যে FBI অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, সারা বিশ্বের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সংস্থা। সেই সংস্থার ট্রাম্প তার পরিচালনার জন্য বেছে নিয়েছেন এই কাশ প্যাটেলকে। ধন্যবাদ জয়ন্ত দা। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত FBI ডিরেক্টর হিসেবে কাশ প্যাটেলের নাম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। ফিরে এলাম বিরতির পর। মহেশতলায় SBI ব্যাংকে চুরির ঘটনায় গ্রেপ্তার গ্রুপ ডি কর্মী। 25শে নভেম্বর SBI ব্যাংকে লুট ও চুরির ঘটনার কিনারা করল পুলিশ। গ্রুপ ডি কর্মী ও তার স্ত্রী সহ 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সমস্ত টাকা এবং গয়না। মহেশতলায় SBI ব্যাংকে চুরির ঘটনায় গ্রেপ্তার গ্রুপ ডি কর্মী এবং তার পরিবার। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে ওই গ্রুপ ডি কর্মী এবং তার পরিবারের লোকজন কিভাবে এই ডাকাতির ঘটনায় জড়িত? দেখো, তোমায় প্রথমেই জানিয়ে রাখবো, এই যে গ্রুপ ডির কর্মীর কথা উঠে আসছে, যিনি অভিযুক্ত এবং তার স্ত্রী, তার শালা, 3 জনকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে। এবং এরা কিভাবে জড়িত সেটা মূলত SBI এর সেই CCTV ফুটেজ দেখা না গেলেও ব্যাংকের নিচে HDFC ব্যাংকের একটি ATM ছিল, সেই CCTV ফুটেজে কিন্তু সেই ATM এর ক্যামেরার ফুটেজে এদের দেখা যায় অভিযুক্ত এবং তার স্ত্রীকে, অর্থাৎ যে গ্রুপ ডির কর্মী এবং তার স্ত্রী। তবে বর্তমানে ওই গ্রুপ ডি কর্মী SBI ব্যাংকে এখনো পর্যন্ত কাজ করতেন কিনা সে বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে যেটা জানা যাচ্ছে, পুলিশের জেরায় কিন্তু অভিযুক্ত যেটা জানায় যে এর আগে যিনি ম্যানেজার ছিলেন বছর দেড়েক আগে, তিনি সেই ম্যানেজারের ঘনিষ্ঠ ছিলেন এবং সেই সময় থেকেই হয়তো তিনি যে চাবি, সেই চাবি কিন্তু নকল করে রেখেছিলেন। সেই নকল চাবিকে কাজে লাগিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কিনা সেই সমস্ত ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। এবং যখন এর আগে DIG PR তিনি জানিয়েছিলেন যে কোনো তালা কিন্তু ভাঙা হয়নি, চাবি খুলেই ঘটনা ঘটানো হয়েছে, সে জায়গাতে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে কি এই যে নকল চাবি বানানো হয়েছিল সেই চাবি দিয়েই কি এই ঘটনা ঘটানো হলো, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং ইতিমধ্যেই এই যে গ্রুপ ডি কর্মী আরিফ হোসেন এবং তার স্ত্রী এবং তার শালা শোয়েব হোসেন, এই 3 জনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং আজ তাদেরকে, মূল অভিযুক্ত আরিফ হোসেন, তাকে কিন্তু যে ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেখানে ঘটনা ঘটে সেখানে কিন্তু পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন যিনি ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিকরা। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা, যে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু পুরো বিষয়ে সংবাদ মাধ্যমকে জানানো হবে। ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বললাম প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। নজর রাখবো পরের খবরে। শাসক বিরোধী সংঘাতের কেন্দ্রে এবার ওয়াকফ বিল। বিরোধীদের চাপেই ওয়াকফ বিল নিয়ে জেপিসির মেয়াদ বাড়ালো লোকসভা। নানা অভিযোগ এনে এই মেয়াদ বাড়ানোর দাবি ছিল তৃণমূল সহ বিরোধীদের। জেপিসি চেয়ারম্যানের আচরণেও ক্ষুব্ধ বিরোধীরা। বিরোধীদের বক্তৃতা ওয়াকফ বোর্ডের স্বাধিকার হরণ করে এবং গেরুয়া নিয়ন্ত্রণের ফিকির খুঁজছেন মোদী। ইতিমধ্যে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তৃণমূলের সংখ্যালঘু সেল। দেখুন।
বিরোধীদের হট্টগোল ও তুমুল প্রতিবাদের মধ্যে 8ই অগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। মুসলমানদের ধর্মীয় স্বাধিকারে হস্তক্ষেপের লক্ষ্যে ওই সংশোধনী আনা হয়েছে, যা আদতে ভারতের সংবিধান বিরোধী। বিল পেশের প্রতিবাদে এমনই দাবিতে সংসদে সরব হয়েছিলেন বিরোধী সদস্যরা। পেশ হওয়া বিল নিয়ে দীর্ঘ বিতর্ক চলে। কেন্দ্রে তাঁর দল আর একক শক্তিতে সরকারে নেই, তাই সংখ্যার জোরে বিল পাশ করানোর পথে যেতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐকমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে বা জেপিসিতে পাঠানো হয়। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে জেপিসি গঠিত হয়। মোট 31 জনের কমিটি। রাজ্যসভা থেকে 21 ও লোকসভা থেকে 10 জন প্রতিনিধি নিয়ে জেপিসি গঠন করা হয়। কিন্তু বিজেপি ব্র্যান্ডেড গণতন্ত্রের এমনই মহিমা, লোকসভার 10 জনের মধ্যে 7 জনই পদ্ম শিবিরের সাংসদ। অর্থাৎ কমিটিতে বিরোধী প্রতিনিধিরা যে মতই ব্যক্ত করুন না কেন, সংখ্যার জোরে তা খারিজ করার রাস্তা খুলেই জেপিসি গঠন করা হয়েছে। This committee has not visited state of Bihar. This committee has not gone to West Bengal. Jammu Kashmir. This joint working committee, the chairman assured us that a minister from Delhi government will call. That has not been called. There are many stakeholders which want to come. In fact, I am telling you, from Kashmir, Mir Wais Umar Farooq wants to come. ये ज्वाइंट पार्लियामेंट्री कमेटी ऑन वक्फ जो स्पीकर साहब ने बनाया, पिछले 3 महीने में लगातार 29 मीटिंग्स हुई। मोर देन 147 डेलीगेशंस आए, जिसमें स्टेट के ऑफिशियल्स, वक्फ बोर्ड, माइनॉरिटी कमीशन, मुस्लिम्स के जितने संगठन हैं, सभी संगठनों को मैंने अवसर दिया। জামিয়াতে ইসলামী হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনের দাবি, গেরুয়া শিবির দীর্ঘ সময় ধরেই দিল্লি সহ দেশের নানা গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ওয়াকফ সম্পত্তি দখল করতে তৎপরতা দেখাচ্ছে। প্রস্তাবিত সংশোধনী সেই জন্যই আনা হয়েছে। কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, রাজ্যের সঙ্গে আলোচনা করে এই বিলটা নেওয়া উচিত ছিল, কারণ রাজ্য ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে। ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকারের আনা বিল আইনে পরিণত হয়। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ একটা সম্প্রদায়ের বিরোধী বিল প্রস্তাব করা হচ্ছে কেন? এই ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সমস্যার সৃষ্টি করছে। বিলটির মাধ্যমে 26 নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার ও 14 নম্বর ধারায় সাম্যের অধিকারকে লঙ্ঘিত করা হয়েছে। এই কারণে আমরা এই বিলটির কঠোর প্রতিবাদ করছি। এই বিল এভাবে নিয়ে এসে রাজ্য বিধানসভাকেও অপমান করা হয়েছে। শনিবার ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে রানী রাসমণি রোডে একটি বিশাল সমাবেশ করে তৃণমূলের সংখ্যালঘু সেল। আজকে সব অতীতের সবগুলো সভাকে ছাপিয়ে গিয়ে যে ঢল নেমেছিল, জনসমুদ্র, বঙ্গোপসাগরের গর্জন আমরা কলকাতার বুকে দেখলাম, তাতে আজকে থেকে বিজেপির এই ওয়াকফ বিল পাশ করার স্বপ্ন একেবারে রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। বিজেপির আজকের এই আওয়াজে কলকাতা থেকে ওয়াকফ বিল পাশ করার যে তাদের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, সেটা আজকে থেকে বিজেপির মাথা খারাপ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে এখন সংখ্যালঘু ব্লক বোর্ড। এর জন্যই তৃণমূল কংগ্রেস আজকে টিকে আছে। তাই সন্তুষ্ট, সচেতন হিন্দুকে এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন, শিক্ষিত, আধুনিক মুসলমান তরুণ তরুণীকে সচেতন হতে হবে। এতকাল যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার ছিল বোর্ডের হাতে। প্রস্তাবিত সংশোধনীতে ওয়াকফ বোর্ডের হাত থেকে ওই অধিকার তুলে দেওয়া হবে জেলা শাসক বা সমমর্যাদার কোনো আধিকারিকের হাতে। ওয়াকফ বোর্ডে কোনো অমুসলমান প্রতিনিধি থাকার সংস্থান ছিল না। নয়া সংশোধনীতে 3 জন অমুসলমান প্রতিনিধি রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক সংস্থায় ভিন্ন ধর্মের ব্যক্তির প্রতিনিধিত্বের সুযোগ থাকে না, তাহলে ওয়াকফের ক্ষেত্রে তা মানা হবে না কেন? আরএসএস এর আসন্ন শতবর্ষে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে হিন্দু রাষ্ট্র নির্মাণে বদ্ধপরিকর ছিল মোদী বাহিনী। কিন্তু সংসদের 2 কক্ষে সংবিধান বদল করার মতো একক শক্তি নরেন্দ্র মোদীর নেই। তাই ধাপে ধাপে নানা অছিলায় সেই পথে হাঁটতে গিয়েই ওয়াকফ বোর্ডে সংশোধনের অজুহাতে হিন্দুত্বের আগ্রাসন বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। দিল্লি বিধানসভা নির্বাচনে জোটে যাচ্ছে না আপ, জানালেন দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। জোটে যাচ্ছেন না বিধানসভা নির্বাচনে, জানালেন দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লি বিধানসভা নির্বাচনে জোটে যাচ্ছে না আপ, জানিয়ে দিলেন দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। নির্ঘণ্ট মেনে ভোট হলে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে বিধানসভা ভোট হবে। তার আগেই বঙ্গে তৃণমূলের পরামর্শদাতা সংস্থার সঙ্গে চুক্তিও হয়ে গেছে আপের, এবং এরপর জানা যাচ্ছে যে জোটে যাচ্ছে না আপ, জানিয়ে দিলেন দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কি জানা যাচ্ছে? আপ এককভাবেই লড়াই করবে দিল্লির সামনে নির্বাচন। আমরা দেখেছি গেল লোকসভাতে যখন আপ বোঝাপড়া করেছিল কংগ্রেসের সঙ্গে, কিন্তু এখন বিধানসভা নির্বাচন তারা এককভাবেই লড়বে। অন্তত কংগ্রেসের সঙ্গে তারা কোনো রকম জোট করবেন না, এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এখন ঘটনাটা হচ্ছে যে কংগ্রেস এমনিতেই কংগ্রেসের সঙ্গেই মূল সংঘাত ছিল আপের, তারপর বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিজেপির সঙ্গে সংঘাত বাড়লেও কংগ্রেসের সঙ্গে কিন্তু, বিশেষ করে দিল্লি কংগ্রেসের সঙ্গে, দিল্লি প্রদেশ কংগ্রেসের সঙ্গে আপের বিরোধ কিন্তু বরাবরই ছিল, এখনো রয়েছে। এবং এই লোকসভা নির্বাচনে যতই সমঝোতা হোক না কেন, কিন্তু সেই বিরোধের আভাসটা কিন্তু রয়েই গেছিল। সেই অবস্থায় এবার আপ কিন্তু একক শক্তিতে লড়াই করবে, এবং একক শক্তিতে লড়াই করেই তারা এর আগে একই সঙ্গে বিজেপি এবং কংগ্রেস দুজনকেই পরিদস্ত করে দুবার তারা ক্ষমতায় এসছে। এবারেও তারাই ক্ষমতায় আসবে, এরকম একটা আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় ইতিমধ্যেই আপের নেতৃত্বের মধ্যে দেখা দিয়েছে, এবং তারা মনে করছে কংগ্রেসের সঙ্গে জোট করার দরকার নেই, তারা একক শক্তিতেই পারবে। এখন গতবারের পাড়া আর এবারের পাড়ার মধ্যে তফাৎ হচ্ছে, কংগ্রেস কিন্তু ইন্ডিয়া জোটের যেমন নেতৃত্ব, ইন্ডিয়ার নেতৃত্ব, যেমন ইন্ডিয়ার শরিক, অন্যতম শরিক হচ্ছে আপও। তার মানে দেখা যাচ্ছে যে রাজ্য স্তরে কিন্তু এখানে ইন্ডিয়া যে ঐক্য, অর্থাৎ শরিকদের যে ঐক্য, সেই ঐক্যটা এখানে থাকবে না বলেই এখন মনে করা হচ্ছে। ধন্যবাদ জয়ন্তদা, কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। অর্থাৎ দিল্লি বিধানসভা নির্বাচনে জোটে যাচ্ছে না আপ, এমনটাই জানিয়ে দেওয়া হলো, অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দেন। চোখ রাখবো পরের খবরে। পুলিশের নজরে এবার সেলিম মাতব্বরের মোবাইল ফোন নাম্বার দিয়ে কল ডিটেলস খতিয়ে দেখছে পুলিশ। কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো, কার হাত ধরে ভারতে প্রবেশ তার, এই সমস্ত জানতে সেলিমের ফোনেই প্রধান নজর রেখেছে পুলিশ। মোবাইল নাম্বার পেলেও ফোন এখনো পাওয়া যায়নি। সেলিমকে জেরা করে জানার চেষ্টা করছে মোবাইলটি ঠিক কোথায় রয়েছে। সেলিমের মোবাইল পেলেই ভারতে আসার তার যে কারণ তা স্পষ্ট হবে বলে পুলিশ মনে করছে। এই মুহূর্তে সেলিম মাতব্বরের ফোন পাওয়া খুব জরুরি, তার কারণ ওই ফোন পাওয়ার পরেই কিন্তু আর যে সমস্ত জরুরি তথ্য মেলা সম্ভব তার সম্পর্কে, এবং অবশ্যই তার কলকাতায় আসার কারণ আরো স্পষ্ট হবে, এমনটাই মনে করা হচ্ছে পুলিশ সূত্রে। পার্ক স্ট্রিটের হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জানতে পেরেছে প্রায় 2 বছর ধরে সেলিম মাতব্বর কলকাতায় পার্ক স্ট্রিটের একটি নামকরা হোটেলে কাজ করছিলেন। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।